আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না। তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট, কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পরতে। আজ আমার সেই মেয়ে তো হাত পুড়ে ছাই হয়ে গেছে, যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না। আমার মেয়েটা আমাকে বলে কেঁদে কেঁদে সবসময়, মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে, আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না, আমি কি আর মেহেদি পরতে পারবো? ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব? আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু, অনেক লম্বা ভ্রমণ আমাদের। এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। আর ৬৪ দিন পর কিছুটা বাধ্য হয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি। এই ৬৪ দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদারুণ কষ্ট আর বর্ণনাতীত হতাশার সাক্ষী। এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট, মৃত্যুসম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না। নিহত আহত আমাদের সবার ক্ষতি অপূরণীয়। যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর, তা কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না। এই বাচ্চাগুলোর কষ্টকর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না। তাসনিয়া ৩৩ দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে, ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে, ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে, আল্লাহ তাকে নিয়ে যাক। একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে হবে আপনাদের। একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয়। আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত। একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই ফুলের মতো নিষ্কলুষ বাচ্চাগুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে। যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল, আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে। আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত। যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না। তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট, কোনো উপলক্ষ লাগতো না তার মেহেদি পরতে। আজ আমার সেই মেয়ে তো হাত পুড়ে ছাই হয়ে গেছে, যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না। আমার মেয়েটা আমাকে বলে কেঁদে কেঁদে সবসময়, মা আমার হাত দুটো জম্বির মতো হয়ে গেছে, আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না, আমি কি আর মেহেদি পরতে পারবো? ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব বুঝতে পারি না, চুপ থাকি অনেক সময়। এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়েও মেয়েরা বোঝা হয়ে যায়, সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল, হয়তো কেউ ডিফেন্সে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ টিচার হতে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। অনেকে, কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন। আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনাতীত। আরিয়ান আফিফ ক্লাস 7-এর বাচ্চা, তার বাবা নেই, তার মায়ের একমাত্র সন্তান সে। 13টা দিন সে আইসিইউতে ছিল, 85 ঘন্টা কোমায় থেকে মিরাকল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে, কিন্তু সে এখনো বসতে পারে না, সে এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না, করলেও 10 মিনিটের জন্য, কিন্তু এই বাচ্চার তো 10 মিনিটে এটা হবে না। ওর মা কেঁদে কেঁদে বলছে যে ভাবি আমি কার কাছে যাব, প্লিজ আপনারা কিছু করেন, আমার বাচ্চাটার জন্য কিছু করেন। আবিদুর রহিম ক্লাস 4-এর বাচ্চা, হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা, ওর গ্রাফটিংগুলো বসে নাই ইনফেকশনের কারণে, শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে। কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা, কে বুঝবে? আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর্তনাদের নির্মম সাক্ষী আমরা।
মরফিন, সিভিডি, প্যাথেড্রিন, নাপা এগুলো দিতে দিতে নাভিদের কিডনি অ্যাফেক্টেড হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলোর কি এই বয়সে এই ধরনের পেইন কিলার, এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল? ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না, সেটা কি আপনারা বলতে পারবেন? এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে। যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম। আমাদের একটা বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জের 1 মাস পর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। একটা বাচ্চার কথা বন্ধ ছিল অনেকদিন। যে কোনো শব্দ শুনলে বাচ্চাগুলো চমকে ওঠে, চিৎকার দেয়, কান্না করে ওঠে। পড়াশোনা ওদের মাথায় ঢুকে না, অনেকে কানেও শুনে না। হুটহাট রেগে যাচ্ছে, হাত পা ছুড়ে কেঁদে বলে এর থেকে তো মৃত্যু ভালো ছিল, বেঁচে আছি কেন আমরা? ওই দিন ওদের সাথে আমরাও মরে যেতাম, তাহলে এই কষ্ট আমাদের ভোগ করতে হতো না। আহত এই বাচ্চাগুলোর ক্ষয়ক্ষতি ঠিক আপনারা কোন প্যারামিটারে মাপবেন? এখানে 2জন শিক্ষক আছে, আরো কয়েকজন শিক্ষক আহত। ওনাদের কর্মজীবনও ওনারা ফিরতে পারবে কিনা স্বাভাবিক জীবনে আমরা জানি না। একজন শিক্ষক হাতে কলমই ধরতে পারছে না এখনো পর্যন্ত। আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু, অনেক লম্বা ভ্রমণ আমাদের। এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। অপ্রিয় সত্য হচ্ছে এই বাচ্চাগুলো একদিন তাদের পরিবারের বোঝা হয়ে যাবে। তারা যেন পরিবার, সমাজ ও নিজের কাছে ভার না হয়ে যায়, সেটা সুনিশ্চিতকরণে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। সার্বক্ষণিক আল্লাহর দিকে তাকায় থাকি। এই দেশে মানুষ এত থাকা সত্ত্বেও আমাদের পাশে কি কেউ নেই? আমরা কাউকে পাবো না? আপনাদের সাংবাদিক কাছে আমাদের এই ধরনের প্রশ্ন আছে। আমার আসলে এই মুহূর্তে স্কুলের বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমরা স্কুলের বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলের কবরের পাশে দাঁড়ায় থাকি, আমরা অপেক্ষার পর বলি আমাদের পাশে দেশে সরকার আমাদের পাশে আসে না এখন পর্যন্ত। আমার ছেলে সামিউল করিম প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের ভিতরেই তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার 5 মিনিট থেকে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। তো আমি দেখতেছি ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরেও গেটে দাঁড়ায় আছে। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5 হাত অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে। দাঁড়ায় কিছু বলতেও পারেনি, অমনি বিমানটা বিধ্বস্ত হয়। হওয়ার পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো ওয়াজ রচিতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলের কোরবানি দেখছি এবং রক্ত দেখছি। যে রক্তের গন্ধ আমি এখনো বুঝতে পারি না ভাই। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে? আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহজ যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই পত্রায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে? এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি আমরা।
আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই হয় না। এই হলো আমাদের এখনকার পরিস্থিতি, যার ফলে আমরা আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি, যাতে আপনারা তাদেরকে একটু অ্যাপ্রোচমেন্ট করেন, তাদেরকে বলেন আপনারাও আমাদের পাশে আছেন। আপনারা তো সুন্দর করে লিখতে পারেন, বলতে পারেন, আমরা তো ভাই সুন্দর করে ভাষাও পাচ্ছি না, এখন সব ভাষা হারিয়ে ফেলছি। আমাদের নতুন করে আর কিছু নাই, আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন আমাদের কাছে নাই। যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে ভাই, বংশে আর তো কেউ নাই, আমি কার জন্য কি করবো? আমরা চাচ্ছি যে যতদিন বেঁচে আছি এই ছেলের জন্য কিছু একটা যদি করে দেয়, আল্লাহ জানি ওর এই সরকার যদি কেউ সুযোগ সুবিধা করে দেয়, সেটার জন্য সে মা যাতে কবরে শান্তি থাকে, তার রুহের মাগফিরাত হয়, এইটাই আমাদের কাম্য। আরও যারা আছে তারা আরও খারাপ অবস্থায় আছে, তাই আমাদের কাছে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা একটু কাইন্ডলি এই জিনিসটা আপনাদের কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে ধরেন এবং বলেন আমাদের পাশে আপনারা থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।